স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি তানিয়া হারুন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবারে বিস্তারিত। বাংলাদেশ ভারত সম্পর্ক দুই দেশের জনগণের, কোনো দলের সঙ্গে নয়। ব্যাংককের বৈঠকে প্রধান উপদেষ্টাকে এই কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা হলেও চূড়ান্ত কিছু হয়নি। বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধান সময় সাপেক্ষ ব্যাপার। ব্যাংককে হওয়া বিমস্টেক সম্মেলন বাংলাদেশের জন্য নানাবিধ সুযোগ সৃষ্টি করলেও সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ভিন্ন ছন্দ যোগ করেছে কূটনৈতিক মহলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা হলেও চূড়ান্ত হয়নি কিছু। বিমস্টেক সম্মেলন ও চীন সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দুই দেশের মানুষের, কোনো দলের নয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিছু কাগজপত্র সই হয়েছে। আমার মনে হয় এটা বাই এন্ড লার্জ একটা পজিটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করেছে সম্পর্কের ক্ষেত্রে। জনাব মোদী এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। রোহিঙ্গা সমস্যা সমাধান সময় সাপেক্ষ উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাদের ফেরাতে মিয়ানমারে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলের সুনজর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। জাতিসংঘকে মাঝে রেখেই মিয়ানমারের মানবিক পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর কোনো ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক না রাখার প্রতিশ্রুতি অনুযায়ী সম্পর্ক এগিয়ে নেবে বাংলাদেশ। বিনিয়োগ বাড়াতে দেশে একটি সম্মেলন চলাকালে গাজায় নির্মম গণহত্যার ইস্যুতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাট ভালো কাজকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা বলেও জানিয়েছেন তিনি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে সহযোগিতা চুক্তি ছাড়াও সমুদ্র অর্থনীতি ঘিরে বাণিজ্যের অপার দুয়ার খুলেছে বাংলাদেশের। এছাড়াও সাইডলাইনে মিয়ানমারের জান্তার সাথে আলোচনায় মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্মতি। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সঙ্গে আরাকানের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা। জানান, রোহিঙ্গাদের ফেরাতে শুধু মিয়ানমারের জান্তা নয়, রাখাইন দখলে নেয়া বিদ্রোহী আরাকান আর্মি ঢাকাকে দেখিয়েছে সবুজ সংকেত। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ঈদ মিয়ানমারে করবেন রোহিঙ্গারা। যাতে দ্রুততম সময় তারা যেতে পারেন, আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই। এবং সেজন্য আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি, আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন, তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে বড় অগ্রগতি হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি। ভারত বাংলাদেশ সম্পর্ক এবং গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়েও কথা বলেন ডক্টর খলিলুর রহমান। আমরা দুপক্ষে যোগাযোগ রাখছি যাতে করে এর আলোচনাগুলো স্মুথলি শুরু হয়। আমাদের ধারণা ভারতের কাছ থেকে আমরা এই ব্যাপারে ভালো সহযোগিতা পাবো। তিস্তার ব্যাপারে আমরা তাদেরকে জানিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্ককে পুনরায় ক্রিয়াশীল করার বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরেন ডক্টর খলিলুর রহমান। সার্ক যাতে ক্রিয়াশীল হয়। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগের জন্য এত অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। ডক্টর ইউনূস আরও বলেন, গত 8 মাস ধরে বাংলাদেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কাজ করেছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত বিনিয়োগ পরিবেশ, বাণিজ্য এবং শ্রম সম্পর্কিত সংস্কার বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে এবং চীনা ও দক্ষিণ কোরিয়ার উৎপাদন কারখানা দেশে স্থানান্তরকে সহজতর করবে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। রাজু ভাস্কর্যের কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে শিগগিরই দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে তার দল। এ সময় পণ্য বর্জনের নামে মব সৃষ্টি করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার সমালোচনাও করেন তিনি।
গাজা ও রাফায় চলমান গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের এই বিক্ষোভ সমাবেশ নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণ। প্রতিবাদী স্লোগান আর ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা ছিল সমাবেশে আগতদের কণ্ঠে। ফিলিস্তিনের পতাকা আর প্ল্যাকার্ডে ছেয়ে যায় পুরো এলাকা। বিক্ষোভ সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে গাজা ও রাফাবাসীর পক্ষে থাকার আহ্বান জানান ছাত্রদল নেতারা। নারী ও শিশুদের অন্যায়ভাবে হত্যাকে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। ফিলিস্তিনিদের উপরে গণহত্যা বর্বর গণহত্যা চালাচ্ছে বিশ্বের ইতিহাসে বিরল। এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। যারা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে, কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন বুলন্ডিত হচ্ছে, সেই গাজা স্ট্রিপে মানবাধিকার সংগঠন কোনো কথা বলছেন না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ইসরায়েলের বিষয়ে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। জানান, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখবে বিএনপি। যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে, তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। পণ্য বর্জনের নামে মব সৃষ্টি করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার সমালোচনাও করেন সালাউদ্দিন আহমেদ। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়। আগামী শুক্রবার বাদ-জুমা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে মুসল্লিদের সাথে বিক্ষোভে অংশ নেবে বিএনপি। সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। একই দাবিতে ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা বন্ধের দাবিও জানানো হয়। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা। এছাড়া কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ জেলা ও মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা। গাজায় সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে, অব্যাহতভাবে মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে অবিলম্বে জাতিসংঘ এবং বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রকে অবৈধ ঘোষণা করতে হবে। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির। মঙ্গলবার রাজধানীতে ঢাকা মহানগর শিবির আয়োজিত বিক্ষোভে অংশ নেন কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। বলেন, মুখে গণতন্ত্রের কথা বলে মুসলিম উম্মাকে ধ্বংসের পায়তারা করছে একটি গোষ্ঠী। ইসরায়েল একটি জঙ্গি গোষ্ঠী, যারা হত্যাযজ্ঞ চালিয়ে একটি জাতিকে নিশ্চিহ্ন করতে চায়, তারা কোনো রাষ্ট্র হতে পারে না। ইসরায়েল ও তাদের সহযোগী দেশগুলোর পণ্য বয়কটের আহ্বান জানান তিনি। ওই জায়নিজমকে বলে দিতে চাই, বাংলাদেশ থেকে লক্ষ কোটি তাওহীদি জনতা তোমাদেরকে জানিয়ে দিতে চায়, বাংলাদেশ থেকে আমরা বলছি, ওই ফিলিস্তিনে যদি এই জায়নিজম তোমরা আর বোমা নিক্ষেপ করো, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেভাবে ধ্বংস করে দিবেন। গাজায় গণহত্যার প্রতিবাদে বাটা, কেএফসি সহ দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকিদেরও শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এই ঘটনা পরিকল্পিত নয়, হঠাৎ করে ঘটানো হয়েছে। গাজায় ইসরায়েলি হামলা ও বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার সিলেটে বিক্ষোভ কর্মসূচি থেকে বিক্ষুব্ধ জনতা প্রথমে কেএফসি ভাঙচুর করে। এরপর বাটা, ইউনিমার্ট, আলপাইন রেস্তোরাঁ সহ প্রায় 10টি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খুলনা ও গাজীপুরেও ভাঙচুর চালায় উচ্ছৃঙ্খল জনতা।
জনতার এমন উচ্ছৃঙ্খল আচরণে ক্ষুব্ধ হন অনেকে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। সচিবালয়ে পহেলা বৈশাখ নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকেও আলোচনায় ছিল বিষয়টি। বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। যে ঘটনাটা ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই। আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা এইটার সাথে জড়িত। এই ধরনের ঘটনাটা আমরা ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। অনেক সময় হয় কি 2-4 জন বেশি উদ্যোগী অপকর্মটা করে ফেলে, এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায় নিব। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে জায়গায় যেগুলি ঘটছে ওইগুলি নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এখন যেটা ঘটে গেছে ওই জন্য যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেব। এটা কোনো উদ্দেশ্য হয় না, হঠাৎ ঘটে গেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুরে 4 জন, খুলনায় 31 জন এবং সিলেটে 14 জনকে আটক করা হয়েছে। বাকিদেরও আইন শৃঙ্খলা বাহিনী আটকের চেষ্টা করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচকভাবেই দেখছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এতে দুই দেশেরই আমদানি রফতানির প্রসার ঘটবে। আর বাণিজ্য উপদেষ্টা জানান, শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া চিঠির ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। ট্রাম্পের 37% শুল্ক আরোপের ঘোষণার পর থেকে উৎকণ্ঠার কালো মেঘ ছেয়ে আছে দেশের $40 বিলিয়ন পোশাক শিল্পে। ক্রেতা হারানোর শঙ্কায় কখনো সরকার আবার কখনো বিদেশি বন্ধুদের দ্বারে ছুটছেন পোশাক খাতের উদ্যোক্তারা। হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি উঠে আসে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ। এতে দুই দেশই লাভবান হবে বলেও জানান তিনি। আমরা রেসপন্ড করেছি পজিটিভলি, আমরা এক্সপেক্ট করি আমরা কোঅপারেট করব, তারাও কোঅপারেট করবে, সো এটা একটা উইন উইন সিচুয়েশন। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া চিঠির প্রেক্ষিতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বাশির উদ্দিন। মৌলিক বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি অপসারণ, কমানো। আমরা ওইটার উপরে কাজ করছি, আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি। বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রকে নতুন করে আরো 100 পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় লাভবান হবে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে উৎপাদনের ক্ষেত্রে অন্যতম বাধা গ্যাস সংকট। বিকালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, সামিটে অংশ নেওয়া বিনিয়োগকারীরা জানতে চেয়েছেন বিনিয়োগের ক্ষেত্রে কি কি সুবিধা দেবে সরকার। বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সেটিও জানতে চান বিদেশি বিনিয়োগকারীরা। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে সরকার কি ধরনের পরিকল্পনা নিচ্ছে তা স্পষ্ট করতে হবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। আমরা বলেছি যে আমাদের আসলে একটা ন্যাশনাল এনার্জি স্ট্র্যাটেজি থাকা দরকার। আমাদের যে কি প্ল্যান, আমরা আসলে আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসবো, সেই ঘাটতিটা কিভাবে আমরা ব্যাকফিল করবো, সেই ব্যাপারে আমাদের সরকারের কি প্ল্যান, এই প্ল্যানটাকে খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত সরকার হিসেবে। সংবাদের সময় হলো একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকায় বাংলাদেশে নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের আইহাজারে অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করতে যাচ্ছে সুইডিশ কোম্পানি নিলোন বাংলাদেশ। এই সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, বিনিয়োগে আস্থা ফেরাতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। নারায়ণগঞ্জ ঘুরে এসে আরো জানাচ্ছেন রিয়াদ সুমন।
বিনিয়োগ সম্মেলন ঘিরে উন্নয়নের হাওয়া লাগতে শুরু করেছে দেশে। মঙ্গলবার নারায়ণগঞ্জের ২৫০০-এ জাপানের সহায়তায় গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন ঘুরে দেখেন বিদেশি বিনিয়োগকারীরা। সেখানে জাপানিদের কাছ থেকে শোনেন বিনিয়োগের অভিজ্ঞতা। ১,০০০ একর জমিতে গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনে সমঝোতা সই করেছে সুইডিশ কোম্পানি নিলর্ন। এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের ট্রিমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছি। The other company can develop the global level factory, and also this factory can accelerate the development of Bangladesh. এই সফরের মাধ্যমে সরাসরি মাঠ পর্যায়ে সম্ভাবনা যাচাই করার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিনিয়োগকারী ও সংশ্লিষ্টরা। আপনারা তো সচক্ষে দেখলেন যে সিঙ্গার বেকো তারা এসেছেন এবং তারা কি সুন্দরভাবে প্রোডাকশনে গিয়েছেন। আমাদের এই ইকোনমিক জোনে আপনারা সবাই আসেন, আমরা আপনাদের ওয়েলকাম জানাই। We have invested almost $78 million in the first phase, and we have started the manufacturing, and we are the first one to start manufacturing the beezes, and we plan to grow, and we plan to invest further as the country grows, and we will be there to support the economy. আমাদের বাংলাদেশ এখন তাদের একটা মার্ভেলাস চয়েস থাকবে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, কারণ বাংলাদেশের ম্যান পাওয়ার, ইকোনমিক পলিসি একটা স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে আছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দেশে এখন বিনিয়োগের অবারিত সুযোগ। এই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে 200 মিলিয়ন বিনিয়োগ এসেছে। দুর্নীতির বিস্তার থাকার কারণে বিনিয়োগকারীরা অনেক সময় নিরুৎসাহিত হতেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। একজন বিনিয়োগকারী এখানে বাংলাদেশে এসে বিনিয়োগ করলে তিনি যাতে তার বিনিয়োগের সুফলটা ঘরে নিতে পারেন, পাশাপাশি বাংলাদেশে যাতে উপকৃত হতে পারে, এই জন্য প্রয়োজনীয় যা যা সাপোর্ট সেগুলো নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পুরোপুরি চালু হলে এখানেই 1 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বিনিয়োগ সম্মেলনের মধ্য দিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের আতিথেয়তা জানাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্ব মঞ্চে তুলে ধরা হচ্ছে দেশের বিকাশমান বিনিয়োগ পরিবেশ। দাপ্তরিক ভোগান্তি দূর করার পাশাপাশি জ্বালানি সংকট সমাধান করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এর ফলে বড় ধরনের বিনিয়োগ আসবে বলে প্রত্যাশা সরকারের। রিয়াজ সুমন, নিউজ 24, বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, ২৫০০, নারায়ণগঞ্জ। মানবতাবিরোধী অপরাধের বিচার করার সক্ষমতা দেশের আদালতের আছে, তাই জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে নিতে চান না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় রাউজানের সাবেক এমপিকে 1 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আর আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করা হয়েছে। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিতে মৃত্যু হয় প্রায় ১৫০০-এর বেশি। এমনকি হত্যাকাণ্ড ধামাচাপা দিতে আশুলিয়ায় পুড়িয়ে ফেলা হয় লাশ। সেই ঘটনায় নতুনভাবে গ্রেপ্তার দেখাতে আদালতে হাজির করা হয় এসপি আব্দুল্লাহ আল কাফি, অ্যাডিশনাল এসপি শহীদুল ইসলাম ও ইন্সপেক্টর আরাফাত হোসেনকে, যা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় 9 জন আর আহত হয় প্রায় 5 শতাধিক। এই ঘটনার মামলায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে 1 দিনের জন্য জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামি যে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বাইরেও অনেক আসামির তথ্যাদি পাওয়া যাচ্ছে। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন বাকি আসামিদের শনাক্ত করার জন্য, এবং পেছনে যারা এই পুরো পরিকল্পনার সাথে ছিলেন, বিভিন্ন বাহিনীর লোকজন, আওয়ামী লীগ, যুবলীগ, সবাইকে আইডেন্টিফাই করার জন্য যে তৎপরতা সেটা চলমান আছে। সেজন্য আদালত তদন্তের স্বার্থে 3 মাসের সময় দিয়েছেন। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, দেশের গণহত্যার বিচার করার সক্ষমতা আছে, তাই এই মামলা আইসিসিতে নিতে চায় না ট্রাইব্যুনাল। ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা এই বাংলাদেশেই বাস করে বা বাংলাদেশের আশেপাশেই আছে, সাক্ষীরা এখানকার। সুতরাং এই বিচার বাংলাদেশের কোর্টে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আইসিসিতে তখনই যেতে হয় যদি কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয়, অথবা সেই রাষ্ট্র যদি এই বিচার করতে উইলিং না হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই দুটার একটাও প্রযোজ্য না। তবে বাংলাদেশ নিয়ে আইসিসির করা তদন্ত প্রতিবেদন ও ইন্টারভিউ সহ বেশ কিছু বিষয়ে তাদের সহায়তা চাওয়া যেতে পারে বলে জানান তাজুল ইসলাম। আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আব্দুর জব্বার হত্যা চেষ্টার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় তাকে। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরো একবার। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনে পাইলট আকারে প্রবাসীদের ভোট নেওয়া শুরু করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে নির্বাচন কমিশন একটি কার্যকরী উপায় খুঁজছে বলেও জানান তিনি। এজন্য বিভিন্ন দেশে চলমান ব্যবস্থাকে বিবেচনায় রেখেছেন বলে জানান সিএসি। প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নিয়ে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রবাসে আছেন ১.৫ কোটি ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন এই ভোটাররা ভোট দিতে পারেন সেজন্য শুরু থেকেই কাজ করছে নির্বাচন কমিশন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে প্রক্সি ভোটিং পদ্ধতি। এমন বাস্তবতায় মঙ্গলবার সকালে প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞ পর্যায়ের এক কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন, যেখানে প্রক্সি ভোটিং পদ্ধতিকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট, MIST বিশেষজ্ঞ এবং সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগীদের মতামত নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্তর্বর্তী সরকারের মতো নির্বাচন কমিশনও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। Always a kind of concern. Can you really help us in this? They said we will try to help you out definitely. So I see different countries, and when we put all our brains together, definitely something better will come out. কর্মশালায় বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিএসি। And the other is online voting, which is being practiced by many countries in the world, but many are also ruling back their program. They started 1 step forward and 2 step backward. And also the proxy voting. Proxy voting is one which is very much prevalent in our country, particularly in the corporate sector. কর্মশালায় বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তা সহ ৮০ জন অংশ নেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে হজ প্রস্তুতির অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, বেসরকারি 9টি এজেন্সির সমস্যার কারণে এখন পর্যন্ত 10,487 জন হজযাত্রীর হজে যাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আগামী 29 এপ্রিল হতে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। এবছর আমাদের হজ যাত্রীদের একটি বিরাট অংশ, অর্থাৎ 81,900 জন হজ যাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ ব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। সৌদি সরকারের এজেন্সি প্রতি ন্যূনতম হজ যাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট 753টি এজেন্সির অধীনে নিবন্ধিত সকল হজ যাত্রীরা 70টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। এবারে খেলা সংবাদ। চমক দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে দলের নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার তানজিম সাকিব। ইনজুরির কারণে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। আবারও চোট কাটিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম। প্রায় 5 মাস পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর নতুন আশা, নতুন রূপে মাঠে নামছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ সামনে রেখে ঘোষণা করা হয়েছে প্রথম টেস্টের দল। এ দলে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন এই তরুণ ফাস্ট বোলার। তবে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়, কারণ সামনে আমাদের অনেক খেলা আছে।
তাসকিনের অভাব পূরণে দলে ফিরেছেন খালেদ আহমেদ, আছেন তরুণ পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদও। পেস বিভাগে এবার 4 জন বিশেষজ্ঞ বোলার। পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়া এই সিরিজে নেই লিটন দাস, উইকেট কিপারের দায়িত্ব সামলাবেন মাহিদুল ইসলাম ও জাকির আলী। এদিকে আবারও টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। একজন বাটি ওপেনার, মিডল অর্ডারে একটা কোশ্চেন রাখা, স্পিন বোলিং একটা কোশ্চেন রাখা একজন খেলোয়াড়ের, এবং পেস বোলিং এর যদি 3 জন সিমার খেলে সেখানেও একজন বাড়তি পেস বোলার রাখার জন্যই আমাদের স্কোয়াডটা আমরা হোমে খেললেও 15 জনের রেখেছি। স্পিন বিভাগে আছেন চেনা 2 নাম, মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলাম। অভিজ্ঞতা আর দক্ষতায় ভরপুর এই জুটি। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে 20 এপ্রিল সিলেটে। 2 দিন পিছিয়ে টেস্ট কন্ডিশনিং ক্যাম্প শুরু 13 এপ্রিল। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।